নমস্কার সবাইকে। স্কুল অফ ড্রিমের পক্ষ থেকে সবাইকে জানান স্বাগত। আজকে আমরা সিডিপি থেকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব মোরাল ডেভেলপমেন্ট থিওরি। আর ওই যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি, তো ওই মোরাল ডেভেলপমেন্ট থিওরির প্রবক্তা ছিল দুজন। তো প্রথম পর্যায়ে আমরা দেখব এই যে কুহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি বা নৈতিক বিকাশের তথ্য। তার পরবর্তী সময় আমরা দেখব এই যে ক্যারল গিনিগনের মোরাল ডেভেলপমেন্ট থিওরি বা তথ্য। দেখো, তাহলে যদি আমরা এই যে মোরাল ডেভেলপমেন্ট তথ্য বা থিওরি নিয়ে জানতে চাই, আগে আমরা কার কথা জানতে হবে? কুহলবার্গের কথা জানতে হবে, মানে মনোবিদ কুহলবার্গের কথা জানতে হবে। দেখো, এই যে মনোবিদ কুহলবার্গ, পরীক্ষার হলের মধ্যে কিন্তু এটাও আসে যে কুহলবার্গ কোন দেশের ছিল, মানে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তো প্রথম পর্যায়ে আমরা কি জানবো? এই যে কুহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো এই যে কুহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি, তো আমরা দেখো কি এর মোরাল ডেভেলপমেন্ট থিওরি এর বেঙ্গলি নাম কি? এটা হলো যে নৈতিক বিকাশের তত্ত্ব। দেখো, পরীক্ষা হলের মধ্যে যদি দেখো কোয়েশ্চেন আসে যে মোরাল ডেভেলপমেন্ট থিওরির প্রথম প্রবক্তা কে, তাহলে মোরাল ডেভেলপমেন্ট থিওরির প্রবক্তা হলেন কে? এই যে কুহলবার্গ। কিন্তু কুহলবার্গ কিন্তু মোরাল ডেভেলপমেন্ট যে তথ্যটা বা থিওরিটা, এটা কিন্তু মেলদের নিয়ে দিয়েছিল, মানে পুরুষদের সম্বন্ধে তাইলে সম্পূর্ণ তথ্যটা। কিন্তু আবার মোরাল ডেভেলপমেন্টের কথা মানে মহিলাদের নিয়ে যে দিয়েছিল, তো তিনি হলেন কি? এই যে ক্যারল গিলিগন। দেখো, যদি বলে যে পুরুষদের নিয়ে নিয়ে মোরাল ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছিল, এটা হলো কুহলবার্গ, কিন্তু মহিলাদের নিয়ে কে দিয়েছিল, এটা হলো ক্যারল গিলিগন। তাহলে আগে আমরা কুহলবার্গের সম্বন্ধে জানবো। তো কুহলবার্গ, এই কুহলবার্গ কোনখানে জন্মগ্রহণ করেন? আমেরিকা নিউ ইয়র্কে। মনে রাখতে হবে কুহলবার্গ কোন দেশে যদি বলে, কুহলবার্গ কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি কবে জন্মগ্রহণ করেন? 1927 সালে তিনি জন্মগ্রহণ করেন। কে জন্মগ্রহণ করেন? কুহলবার্গ। কোনখানে জন্মগ্রহণ করেন? আমেরিকায় জন্মগ্রহণ করেন। তার মৃত্যু কবে হয়? 1987 মানে 87 সালে তার মৃত্যু হয়। তাহলে এই যে কুহলবার্গ কিন্তু যে তথ্যটা দিয়েছিল, তো ওই তথ্যটার নাম কি? মোরাল ডেভেলপমেন্ট থিওরি, মানে নৈতিক বিকাশের তথ্য। আর ওই নৈতিক বিকাশের তথ্য যদি আমরা জানতে চাই, তার আগে আমাদের জানতে হবে তার নৈতিক বিকাশের তথ্যের মধ্যে কতগুলি বৃত্তি ছিল। মনে রাখতে হবে কুহলবার্গের নৈতিক বিকাশের যে তথ্য ছিল, ওই কুহলবার্গের নৈতিক বিকাশের তথ্যের মধ্যে তিনটা বৃত্তি ছিল। কয়টা বৃত্তি ছিল? তিনটা বৃত্তি ছিল। আর ওই যে তিনটা বৃত্তি ছিল, তো ওই তিনটা বৃত্তি কি কি? দেখো, প্রথম বৃত্তি কি? যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, মানে প্রথম যে বৃত্তিটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। দ্বিতীয় যে বৃত্তিটা সেটা হলো যুক্তি নির্ভরতা। আর তৃতীয় যে বৃত্তিটা সেটা হলো প্রয়োগ ক্ষমতা। মনে রাখতে হবে কুহলবার্গের নৈতিক বিকাশের বৃত্তি যদি তিনটা হয়, দেখো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া একটা, তারপরে যুক্তি নির্ভরতা, তারপর হচ্ছে প্রয়োগ ক্ষমতা। মানে এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, মানে যদি ধরো আমরা কোনো কিছু কাজ করতে যাই, তাহলে আমরা পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু আসে। ধরো এটা কি? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, প্রত্যেক কাজেরই ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তারপরে দেখো যুক্তি নির্ভরতা, ওই যে কোনো কিছু যদি আমরা কাজকর্ম করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? বিভিন্ন যুক্তি চিন্তাধারা এগুলি কিন্তু লাগবে। আর তৃতীয় বৃত্তিটা কি হলো? যে প্রয়োগ করার ক্ষমতা। মানে তোমার যদি দেখা যায় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ভালো হয়েছে, কিন্তু যুক্তি নির্ভরতা ভালো হয়েছে, কিন্তু এখন কি লাগবে? প্রয়োগ করার মতো কোনো না কোনো কিছু লাগবে। তো তার জন্য তিনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৃত্তি। প্রথম কথা মনে রাখবে কুহলবার্গের নৈতিক বিকাশের বৃত্তি যদি বলা কয়টা, তাহলে বলবে বৃত্তি হলো তিনটা। একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, যুক্তি নির্ভরতা, আর হচ্ছে প্রয়োগ ক্ষমতা। এখন আমরা জানবো কুহলবার্গ ব্যক্তিত্বকে, মানে কুহলবার্গ একজন ব্যক্তি, মানে একজন ব্যক্তির যে পার্সোনালিটি, যে তো ওই পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে কয়টা ভাগে ভাগ করেছে? দুইটা ভাগে ভাগ করেছে। তো ওই দুইটা ভাগ কি? দেখো, একটা হলো এ টাইপ, আর একটা হলো কি? বি টাইপ। মানে কুহলবার্গ একজন ব্যক্তিকে কয়টা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে ভাগ করেছে। কি? একটা হলো এ টাইপ, আর একটা হলো কি? বি টাইপ। আর এই যে এ টাইপ ব্যক্তি, তো এ টাইপ ব্যক্তিদের বৈশিষ্ট্য দেখো কিরকম হবে? তো এ টাইপ ব্যক্তিরা হবে কর্তৃত্ব আর হচ্ছে নিয়মের দ্বারা তারা
বাধিত থাকবে। মনে রাখতে হবে এটাই ব্যক্তি তারা কর্তৃত্ব আর নিয়মের দ্বারা কি বাধিত থাকবে। তারপরে দেখো বি টাইপ ব্যক্তি কি দ্বারা বাধিত থাকবে? আদর্শ আর উন্নত জ্ঞান প্রবণতা দ্বারা তারা বাধিত থাকবে। দেখো পরীক্ষার হলের মধ্যে যদি ধরো কোয়েশ্চেন আসে গিয়ে কুহলবার্গের নৈতিক বিকাশের ভিত্তি কয়টা? ভিত্তি মনে রাখতে হবে আমরা তিনটা: পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, যুক্তি নির্ভরতা, তারপরে প্রয়োগ ক্ষমতা। দ্বিতীয় দেখো কুহলবার্গ মানে এই যে মনোবিজ্ঞানের কুহলবার্গ তাই না ব্যক্তিত্বকে মানে পার্সোনালিটি, একজন ব্যক্তির পার্সোনালিটিকে দুইটি ভাগে ভাগ করেন। কি? একটা হলো এ টাইপ আর একটা হলো বি টাইপ। ধরো পরীক্ষার হলের মধ্যে যদি কোয়েশ্চেন আসে মানে কুহলবার্গ ব্যক্তিকে মানে কয়টি ভাগে ভাগ করেন, বা একজন ব্যক্তিকে এ টাইপ আর বি টাইপ, বা একজন ব্যক্তির যে পার্সোনালিটিকে, তো এটা কে ভাগ করেন? এটা কিন্তু মনোবিদ কুহলবার্গ ভাগ করেন। মানে তিনি ডিভাইড করেছিল কি একটা এ টাইপ আর একটা হলো বি টাইপ। আর এ টাইপ যে ব্যক্তির যে পার্সোনালিটি, তো তাদের কিরকম দেখো বলেছে যে কৃতিত্ব আর হচ্ছে নিয়ম দ্বারা তারা বাধিত থাকবে। আর বি টাইপ ব্যক্তিরা কি আদর্শ উন্নত জ্ঞান প্রবণতা দ্বারা তারা বাধিত থাকবে। নেক্সট দেখো কি এই যে কুহলবার্গের যে তথ্যটা ছিল, এই তথ্যটার মধ্যে লেভেল কতগুলি আর স্টেজ কতগুলি। এইখান থেকে কিন্তু পরীক্ষার হলের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন এসেছিল, যেটা প্রায় অধিকাংশ স্টুডেন্ট ভুল করেছিল পরীক্ষার হলের মধ্যে গিয়ে। কোয়েশ্চেনটা কি এসেছিল? কুহলবার্গের প্রত্যেক লেভেলের মধ্যে কতগুলি স্টেজ বিদ্যমান। মানে কুহলবার্গের প্রত্যেক লেভেলের মধ্যে কতগুলি স্টেজ বিদ্যমান। কি বলেছে দেখো, কুহলবার্গের লেভেল কতগুলি মনে রাখতে হবে আমাদের তিনটা লেভেল। আর যদি বলে স্টেজ কতগুলি, তাহলে স্টেজ হলো আমাদের 6টা। এখন প্রত্যেকটা যে লেভেল, ওই প্রত্যেকটা লেভেলের মধ্যে দুটো করে স্টেজ আছে। দেখো যদি বলি আমরা লেভেল, তো লেভেল কতগুলি? 3টা। এখন এই 3টা লেভেল কি কি? 3টা লেভেল দেখো, প্রথম যে লেভেলটা এটা হলো পোস্ট প্রি কনভেনশনাল, সেকেন্ড লেভেল হচ্ছে কনভেনশনাল, থার্ড লেভেল হলো পোস্ট কনভেনশনাল। দেখো লেভেল কয়টা কুহলবার্গের তথ্যের মানে নৈতিক বিকাশের তথ্য? এটা হলো 3টা। কি? প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। আর প্রি কনভেনশনাল যে, আর ওই প্রি কনভেনশনালের মধ্যে মানে বয়স কত থেকে কত, তো এটা প্রি কনভেনশনাল দেখা যায় 4 থেকে 10 বছর শিশুদের মধ্যে, 4 থেকে 10 বছর শিশুদের মধ্যে। তারপরে দেখো কনভেনশনাল, আর কনভেনশনাল স্টেজটা দেখা যায় 10 থেকে 13 বছর শিশুদের মধ্যে। তারপরে দেখো কি পোস্ট কনভেনশনাল দেখা যায় 13 বছর শিশুদের মধ্যে, মানে 13 বছর এবাব যারা আছে তাদের মধ্যে দেখা যায়। এখন আমরা পড়েছিলাম লেভেল তো 3টা, ঠিক আছে, আর ওই লেভেলের মধ্যে কয়টা করে স্টেজ আছে? প্রত্যেকটা লেভেলের মধ্যে দুটো করে স্টেজ আছে। দেখো এটি মনে রাখবে লেভেল, ঠিক আছে। দেখো একটা প্রি কনভেনশনাল, কনভেনশনাল, তারপরে পোস্ট কনভেনশনাল, একটা লেভেল, দুটো লেভেল, তারপরে 3টা লেভেল। আর প্রত্যেকটা লেভেলের মধ্যে দেখো দুটো করে স্টেজ, ঠিক আছে। দেখো একটা স্টেজ, দুইটা স্টেজ, 3টা স্টেজ, 4টা, 5টা, 6টা। মানে প্রথম যে প্রি কনভেনশনাল যে লেভেলটা আছে আর প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে স্টেজ কয়টা আছে? দুটো আছে। তো দুটো স্টেজ কি কি? পরীক্ষার হলের মধ্যে কিন্তু আমরা কি মনে রাখতে হবে, মানে আমাদের মনে রাখতে হবে মেইনলি আমরা একটু ইংলিশে ফোকাস করবো, মানে বেঙ্গলি ইংলিশে কম্বিনেশনে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। যদি বেঙ্গলি ইংলিশে কম্বিনেশনে আমরা ফোকাস না করি, পরীক্ষার হলের মধ্যে কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু অনেক হার্ড বলে মনে হয় আমাদের। কিন্তু একটু যদি আমরা ইংলিশে দেখে নিই, খুবই ইজি কিন্তু। তাহলে দেখো কি বলেছে, প্রথম যে প্রি কনভেনশনাল যে স্টেজটা আছে মানে লেভেলটা আছে, ওই প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে কয়টা স্টেজ আছে? 2টা স্টেজ আছে। কি? একটা স্টেজ হলো পানিশমেন্ট, আর দ্বিতীয় স্টেজ হলো ইন্ডিভিজুয়াল এন্ড হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড। মানে প্রথম স্টেজটার মধ্যে কি পানিশমেন্ট, ঠিক আছে, পানিশমেন্ট হয় শিশুদের মধ্যে পানিশমেন্ট টানিশমেন্ট এগুলি দেখা যাবে ফার্স্ট স্টেজের মধ্যে। দ্বিতীয় যে স্টেজটা, এই স্টেজটা মানে যেটা সেকেন্ড স্টেজ, ওই সেকেন্ড স্টেজের মধ্যে কি দেখা যাবে? ইন্ডিভিজুয়াল আর হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড। এখন প্রথম যে পানিশমেন্ট যে স্টেজটা আছে, ওই স্টেজটা ইনফেন্সি স্টেজের থেকে শুরু হয়, মনে রাখবে। তারপরে দেখো কি বলেছে, ইন্ডিভিজুয়াল আর হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড। ইন্ডিভিজুয়াল আর পার্সোনাল রিওয়ার্ড
মনে রাখতে হবে কি আমাদের এই যে প্রি স্কুল এজ মানে ইন্ডিভিজুয়াল আর পার্সোনাল রিওয়ার্ড, এটা শুরু হয় প্রি স্কুল এজ থেকে আর কি। পরীক্ষার হলের মধ্যে যদি ধরো কোয়েশ্চেন আসে যে স্যার এই যে প্রি কনভেনশনাল বা পোস্ট কনভেনশনাল, এটির মধ্যে কোনটা মানে সিরিয়াল ওয়াইজ আছে আমরা কিভাবে বুঝবো? ধরো পরীক্ষার হলের মধ্যে যদি আমাদের বলে যে কনভেনশনাল স্টেজের যে প্রথম যে কনভেনশনাল যে লেভেলটা আছে আর কনভেনশনাল লেভেলের প্রথম স্টেজটার নাম কি, বা পোস্ট কনভেনশনাল লেভেলের প্রথম স্টেজটার নাম কি, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখার একটাই টেকনিক আছে। দেখো কি এখানে লিখে দিয়েছি, দেখো প্রথমটা কি বলবে পি, তারপরে টপ পি, তারপরে জি এল এস, তারপরে ইউ, মানে এইভাবে আমরা প্রত্যেকটা স্টেজে মনে রাখা মানে মনে রেখে দেবো আর কি। আমি শুধু কোটেশন দিয়ে মনে রাখবো, যেরকম পি পি জি এল এস ইউ, এভাবে আমরা মনে রেখে দেবো। তাহলে প্রথম লেভেলের মধ্যে কয়টা স্টেজ পেলাম আমরা? দুটো স্টেজ পেলাম। দুটো স্টেজ কি কি? একটা হলো পানিশমেন্ট মানে পানিশমেন্ট, ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা হচ্ছে মানে পানিশমেন্ট অ্যাভয়েডেন্স, এগুলি হলো ফার্স্ট স্টেজের মধ্যে। সেকেন্ড স্টেজের মধ্যে কি আছে? ইন্ডিভিজুয়াল পার্সোনাল রিওয়ার্ড। আর থার্ড স্টেজের মধ্যে কি আছে? গুড বয় গুড গার্ল, এটা হলো থার্ড স্টেজের মধ্যে। ধরো পরীক্ষার হলের মধ্যে যদি আমাদের কোয়েশ্চেন আসে যে এই যে কনভেনশনাল লেভেলের প্রথম স্টেজটা কোনটা, তাহলে কনভেনশনাল লেভেলের প্রথম স্টেজটা কোনটা? গুড বয় আর হলো গুড গার্ল। আর গুড বয় গুড গার্ল কোন সময় দেখা যায়? এটা দেখা যায় স্কুল এজের মধ্যে, মানে স্কুল এজের মধ্যে গুড বয় গুড গার্ল এগুলি লক্ষ্য করা যায়। আর ওই যে কনভেনশনাল যে স্টেজটা আছে মানে লেভেলটা আছে, ওই কনভেনশনাল লেভেলের 2 নম্বর স্টেজটা কোনটা? এটা হলো ল এন্ড অর্ডার। মানে প্রত্যেকটা লেভেলে দেখবে দুটো করে স্টেজ আছে। দেখবে প্রি কনভেনশনাল দুটো করে স্টেজ আছে, একটা হলো পানিশমেন্ট আছে ইন্ডিভিজুয়াল, তারপরে কনভেনশনালেরও দুটো করে স্টেজ আছে, কি একটা হলো গুড বয় আর একটা হলো গুড গার্ল, আর একটা হলো কি ল এন্ড অর্ডার, মানে একটা দুটো। তারপরে দেখো এই যে পোস্ট কনভেনশনাল আছে, তো পোস্ট কনভেনশনাল এর মধ্যে দুটো স্টেজ দেখা যায়। কি দেখা যায়? একটা হলো সোশ্যাল কনস্ট্রাক্ট আর একটা মানে সোশ্যাল কন্ট্রাক্ট, আর একটা হলো সোশ্যাল সরি ইন্ডিভিজুয়াল ইথিক্যাল, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মোরালিটি। এইগুলি কিন্তু আমাদের দেখা যায়। ফার্স্ট পর্যায়ে তোমরা মনে রাখবে কয়টা কয়টা লেভেল আছে? লেভেল আছে তিনটা। লেভেল আছে তিনটা, কয়টা? একটা দুটো তিনটা, মানে প্রি কনভেনশনাল কনভেনশনাল পোস্ট কনভেনশনাল। আর প্রত্যেকটা লেভেলের মধ্যে যদি কো বয়স কত, যদি কো প্রি কনভেনশনাল কনভেনশনাল বা পোস্ট কনভেনশনাল ইয়ারটা কত বা কত বছরের মধ্যে দেখা যায়, দেখো প্রথমে 4 থেকে 10, 10 থেকে 13, 13 থেকে এভাব শেষ। আর প্রত্যেকটা লেভেলের মধ্যে কয়টা করে স্টেজ আছে? দুটো করে স্টেজ আছে। এটার মধ্যে দুটো করে স্টেজ আছে, এটার মধ্যে দুটো করে স্টেজ আছে, এটার মধ্যে দুটো করে স্টেজ আছে। নেক্সট দেখো কি বলে, দেখো এগুলো তো এতটুকু তো আমাদের যে খুবই সিম্পল জিনিস, কিন্তু পরীক্ষার হলের মধ্যে কোন সময় দেখবা লেভেল আর স্টেজের মধ্যে তোমরা কিন্তু গোলমেল খেয়ে যাবে। কিসের জন্য? কারণ দেখবে বাংলা যে বইগুলি আছে, তো এই বাংলা বইগুলির মধ্যে লেভেলকে দিয়ে রেখেছে স্টেজ আর স্টেজকে দিয়ে রেখেছে লেভেল। মানে লেভেলের জায়গা কি দিয়েছে, যেরকম ধরো পর্যায় বা স্তর, বা স্তরের দিয়ে রাখছে পর্যায় বা মানে স্তর আর কি। এরকম ভাবে বাংলা মানে বেঙ্গলি যতগুলি বই আছে তো তাদের মধ্যে এরকম ভাবে দিয়ে রয়েছে। তো তার লেখা দেখবে বেঙ্গলি ভার্সনের যে বইগুলি, এগুলির মধ্যে অধিকাংশ ভুল থাকার সম্ভাবনা খুবই প্রবল। কিন্তু ইংলিশ ভার্সনে যদি আমরা এগুলো একটু শিখে নিই তাহলে দেখবে আমাদের আর ভুল হবে না। নেক্সট দেখো এই যে পুহলবর্গ ছিল, তো পুহলবর্গের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি মনে রাখতে হবে, সেটা হলো মোরাল ডাইলেমা বা মোরাল ডিলেমা। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে যে মোরাল ডিলেমা স্যার কি? দেখো মোরাল ডিলেমা হলো ধরো একটা মানুষ বা ধরো একজন ব্যক্তি, ওই ব্যক্তি কি ধরো একটা ট্রাফিক সিগন্যালের মধ্যে ওই ব্যক্তি ফেসে রয়েছে, তখন ওই ব্যক্তির কাছে ফোন এলো কি যে তার মা বা তার কোনো রিলেটিভ হসপিটালে ভর্তি, তার জন্য তাকে ওষুধ নিয়ে যেতে হবে, না হলে তার মা বা তার যে রিলেটিভ তাকে বাঁচানো যাবে না। তো ওই ব্যক্তি তো কি ট্রাফিক সিগন্যালের মধ্যে ফেসে রয়েছে না, ট্রাফিক সিগন্যালের মধ্যে, কিন্তু দেখা গেছে এখানে তো হসপিটাল, আর ওই হসপিটালের মধ্যে তার মানে তার পরিবারের বা যে কোনো ফ্যামিলির একজনের মানে লোক এডমিট। তো তার জন্য
খুবই তাড়াতাড়ি ওষুধ নিয়ে যেতে হবে। ধরো টাইম হলো কি 10 মিনিট, আর ওই ব্যক্তি এখানে ট্রাফিকের সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ওই ব্যক্তির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। ওই যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হবে। কি দ্বন্দ্ব সৃষ্টি হবে? দ্বন্দ্ব সৃষ্টি হবে, দুটো দ্বন্দ্ব সৃষ্টি হবে। প্রথম যে দ্বন্দ্বটা, ওই ব্যক্তি কি মনে করবে যে আরে এখানে তো আমার ট্রাফিক সিগন্যাল, আমি যদি এখন ট্রাফিক সিগন্যাল ভাঙি তাহলে আমার আইন ভঙ্গ হয়ে যাবে, এক্ষেত্রে আমার 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা জরিমানা রাখতে পারে। একটা দ্বন্দ্বের মধ্যে সে পড়ে গেছে। আবার আরেকটা দ্বন্দ্ব কি, ওইদিকে যদি সে যদি ট্রাফিক সিগন্যাল যদি না ভেঙে যদি যায় হসপিটালে, তাহলে তার রিলেটিভ মারা যাবে। শুধু 10 মিনিটের টাইম দিয়ে রেখেছে হসপিটাল থেকে। তাহলে এই যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে না, যে আমি কোনটা করব কোনটা না। ওই ব্যক্তি প্রথম পর্যায়ে কি ভাবছে যে আমি যদি ট্রাফিক সিগন্যালের মধ্যে যদি থাকি, তাহলে আমি ট্রাফিক সিগন্যাল যদি ভাঙি, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে, আমাদের 1000 টাকা বা 500 টাকা জরিমানা লাগতে পারে। ফার্স্ট পর্যায়ে সে এটা ভাবে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে সে কি করবে, দেখবে যে 10 মিনিটের মধ্যে যদি আমি না যাই, ট্রাফিক সিগন্যাল যদি আমি না ভেঙে যাই, তাহলে কেউ আমার মানে এই যে কেউ হসপিটালে যে এডমিট আছে ওই ব্যক্তি মারাও যেতে পারে। ওই ব্যক্তি এখন কি করবে, ওই ব্যক্তির কাছে কিন্তু এখন দুটো অপশন আছে। কয়টা অপশন আছে? দুটো অপশন। প্রথম পর্যায়ে ধরো সে যদি দেখা গেছে কি যে খুবই নৈতিক মানে আদর্শবান, সে কি করবে, সে ট্রাফিক সিগন্যালের মধ্যে কি দাঁড়িয়ে থাকবে নাকি ট্রাফিক সিগন্যাল ভেঙে হসপিটালে চলে যাবে? তাহলে সেই ব্যক্তি কিন্তু এখন ট্রাফিক সিগন্যাল মানবে না। কিসের জন্য? কারণ হসপিটালে তাকে যেতে হবে। যদি হসপিটালে না যায়, তার যে রিলেটিভ বা যে কোনো আত্মীয় স্বজন সে মারা যাবে। তাহলে এখানে কিন্তু তার কিন্তু এই যে ট্রাফিক সিগন্যাল যে বাধা ছিল, তো এই বাধাটা কিন্তু সে কিন্তু ভেঙে ফেলবে। তো এটাই কিন্তু তার মধ্যে যে মোরাল ডাইলেমা বা নৈতিক দ্বন্দ্ব যেটা, ঠিক আছে। দেখো আবার যদি মনে করো যে আরেকটা যদি আমি তোমাদের উদাহরণ বা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, দেখবে এখানে তো ট্রাফিক সিগন্যাল আছে, ওই ব্যক্তি ধরো দাঁড়িয়ে রয়েছে, এখন ধরো তার রিলেটিভ আছে কোথায়, কলকাতা। ধরো কলকাতা, তার রিলেটিভ কলকাতা হসপিটালের মধ্যে তার রিলেটিভ এডমিট। ট্রাফিক সিগন্যালে সে যখন দাঁড়িয়ে পড়লো, তখন তার কাছে ফোন এলো, মানে কল এলো কি যে তোমার আসতে হবে কলকাতা, মানে তোমার যে ফ্যামিলির লোক তো মানে খুবই অসুস্থ, মারাও যেতে পারে কিছুক্ষণের মধ্যে। তখন এই ব্যক্তি কিন্তু আর এই যে সিগন্যালটা আছে ট্রাফিক সিগন্যাল, তো ট্রাফিক সিগন্যাল কিন্তু ভাঙবে না। কিসের জন্য ভাঙবে না? কারণ সে কি মনে করবে, আরে আমি তো ট্রাফিক সিগন্যাল ভাঙলে আমার 500 টাকা বা 2000 টাকা জরিমানা হয়ে যেতে পারে, কিন্তু আমি তো ট্রাফিক সিগন্যাল যদি ভাঙিও আমি বা ভেঙেও ফেলি, তাহলে আমি লগ লগ কলকাতা গিয়ে পৌঁছাতে পারবো না। তাহলে সেই ব্যক্তি এখন কি করবে, সে এখন করবে ট্রাফিক সিগন্যালে 2 মিনিট বা 1 মিনিট দাঁড়িয়ে থাকবে। ট্রাফিক সিগন্যাল যখন শেষ হবে মানে গ্রিন সিগন্যাল হয়ে যাবে, তখন কিন্তু সে যাবে। কারণ তার কাছে অপশন কি, সে লগ লগ বা ইমিডিয়েট সে যেতে পারবে না কলকাতা, তার জন্য সে ট্রাফিক সিগন্যালটা মানবে। কিন্তু এর আগে যখন আমরা উদাহরণ বা এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েছিলাম, তখন কি তার মাস হলো মানে 1 থেকে 2 কিলোমিটার মধ্যে যে হসপিটালটা, ওই হসপিটালের মধ্যে এডমিট বা তার ফ্যামিলি বা কোনো রিলেটিভ, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু ট্রাফিক সিগন্যাল আর মানবে না। 500 টাকা ফাইন হলে বা জরিমানা হলে হোক, কিন্তু আমার যেতেই হবে ট্রাফিক সিগন্যাল ভেঙে। তো এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে কি বলে, মোরাল ডিলেমা বা নৈতিক দ্বন্দ্ব যেটা। নেক্সট দেখো কি বলেছে, এই যে কুহলবার্গ যে তার যে তথ্যটা, ওই তথ্যটার সঙ্গে আরো অনেকজন মানে সহযোগিতা করেছিল। তো যারা তার সহযোগী বা সহকারী বন্ধু ছিল, তো তারা কারা দেখো, সলভে, গ্রিফ, তারপরে লেবারম্যান। ধরো পরীক্ষা হলে বা এক্সাম হলের মধ্যে কোয়েশ্চেন এটাও আসতে পারে, কুহলবার্গের যে নৈতিক বিকাশের তথ্যটা দিয়েছিল, ওই নৈতিক বিকাশের তথ্যে কুহলবার্গের সহকারী বা সহকারী বন্ধু বা সাহায্যকারী কে ছিল বা কারা ছিল। তারা সলভে, গ্রিফ, তারপরে কি লেবারম্যান। তো তারা ছিল কিন্তু। আর এই যে মোরাল ডেভেলপমেন্ট যে থিওরি, মোরাল ডেভেলপমেন্ট থিওরির প্রভাবটা কিন্তু মনে রাখতে হবে আমাদের কুহলবার্গ। আর এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিকে পরবর্তী সময়ে একটা মডেল হিসেবে পরিণত করেন এই দেখো মাইকেল গ্রিন।
ধরো পরীক্ষার হলের মধ্যে বা এক্সাম হলের মধ্যে কোয়েশ্চেন এলো মোরাল ডেভেলপমেন্ট এর মডেল বা মানে এই যে মডেলটা কে প্রস্তুত করেন, মডেল প্রস্তুত করেন কে, মাইকেল গ্রিন। এগুলি কিন্তু তোমরা পুরোখানে কিন্তু পাবে না, কিন্তু মনে রাখবে কে প্রস্তুত করেন, মাইকেল গ্রিন। তখন এই যে মাইকেল গ্রিন যে মোরাল ডেভেলপমেন্ট তথ্যটা মানে এই যে মডেলটা প্রস্তুত করেছিল, তখন কি দেখা গেছে তার মধ্যে এই যে তার যে তথ্যটা আছে কোহলবার্গের, তো এটার মধ্যে অনেক ভুল ত্রুটির মতো দেখা গিয়েছে। আর এই যে ভুল ত্রুটি মানে কিছু ভুল ছিল, তো সেই ভুলটা কে ধরতে পেরেছিল, এই যে ক্যারল গিলিগন একজন ব্যক্তি ছিল, তো এই ক্যারল গিলিগন কিন্তু ধরতে পেরেছিল। কি কারণ ক্যারল গিলিগন লক্ষ্য করলো কি, এই যে কুহলবার্গ তার যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি বা তত্ত্বটা যে প্রবর্তন করেন, সেটার মধ্যে কেবলমাত্র পুরুষ বা মেলদের নিয়ে তথ্যটা দিয়েছিলেন, সেখানে কোনো ফিমেল বা মহিলাদের কথা উল্লেখ নেই। দেখো নেক্সট দেখো কি, এই যে কুহলবার্গ বলেছে কি কুহলবার্গের ক্ষেত্র নির্ণয় করার জন্য, মানে কুহলবার্গ তার তথ্যের মধ্যে বা কুহলবার্গ একজন ব্যক্তির মধ্যে ক্ষেত্র নির্ণয় করার জন্য কি বলেছে, মোরাল রিজনিং, মানে মোরাল রিজনিং নৈতিক যে যুক্তি চিন্তা, এইগুলি কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কি বলেছে, কোহলবার্গ নৈতিক বিকাশের বিরোধিতা করেন, মানে এই যে কোহলবার্গের নৈতিক বিকাশ যে তথ্যটা ছিল, ওই নৈতিক বিকাশ তত্ত্বের বিরোধিতা কে করেছিল, নৈতিক বিকাশের তত্ত্বের বিরোধিতা করেছিল কিন্তু ক্যারল গিলিগন। কারণ ক্যারল গিলিগন লক্ষ্য করেন কি কোহলবার্গ কেবলমাত্র পুরুষদের নিয়ে মানে পুরুষ বা ছেলেদের নিয়েই তার তথ্যটা প্রবর্তন করেন, কিন্তু মহিলাদের কোনো কথা উল্লেখ করেননি। তাহলে দেখা গেছে এই যে ক্যারল গিলিগন ছিল, তো ক্যারল গিলিগন পরবর্তী সময়ে কোহলবার্গের যে তথ্যটা ছিল ওই তথ্যটাকে মহিলাদের নিয়ে করেছিল, মানে মহিলাদের নিয়ে তথ্যটা আবার পুনরায় প্রবর্তন করেছিল। তো তার যে মানে এই যে এখন আসবো আমরা ক্যারল গিলিগনের তথ্য। দেখো ক্যারল গিলিগন যে ছিল, তো ক্যারল গিলিগন কোনখানে ছিল, তিনিও আমেরিকা ছিল, মানে আমেরিকা নিউ ইয়র্কে ক্যারল গিলিগনের জন্ম হয়। কবে জন্ম হয় দেখো, 1936 সালে ক্যারল গিলিগনের জন্ম হয়। যদি বলে মানে নৈতিক বিকাশের তত্ত্ব মহিলাদের নিয়ে কে প্রদান করেন, নৈতিক বিকাশের তথ্য মহিলাদের নিয়ে প্রদান করেন ক্যারল গিলিগন। যদি বলে পুরুষদের নিয়ে কে প্রদান করেন, কোহলবার্গ। এই যে ক্যারল গিলিগনের যে নৈতিক বিকাশের তত্ত্ব মানে যেটা মহিলাদের নিয়ে বা ফিমেলদের নিয়ে, তো তার মধ্যে কিন্তু ক্যারল গিলিগন কি করেছে, তার তথ্যটাকে কিন্তু একটা নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল, জেন্ডার বেস থিওরি। পরীক্ষার হলের মধ্যে যদি দেখো আসে জেন্ডার বেস থিওরি, মোরাল ডেভেলপমেন্টের জেন্ডার বেস থিওরি কে প্রবর্তন করেন, এটা কিন্তু প্রবর্তন করেন ক্যারল গিলিগন। আর তার জেন্ডার বেস থিওরি বা মোরাল ডেভেলপমেন্টের যে থিওরিটা, তো ওই থিওরি কিন্তু আরেকটা কিন্তু অন্য নামেও কিন্তু আমরা জানি কি, দেখো এটা হলো থ্রি স্ট্রাটাম থিওরি, মনে রাখবে থ্রি স্ট্রাটাম থিওরি। যদি বলে থ্রি স্ট্রাটাম থিওরি কে প্রদান করেন, এটা কিন্তু ক্যারল গিলিগন। বা মোরাল ডেভেলপমেন্ট থিওরি মহিলাদের নিয়ে কে প্রবর্তন করেন, ক্যারল গিলিগন। যদি বলে জেন্ডার বেস থিওরি কে প্রবর্তন করেন, এটা ক্যারল গিলিগন। নেক্সট দেখো কি, তার যে তথ্যটা ওই তথ্যটাকে আবার মডেল অফ স্কুল লার্নিং থিওরিও কিন্তু বলা হয়। ক্যারল গিলিগনের যে তথ্যটা ওই তথ্যটাকে কিন্তু মডেল অফ স্কুল লার্নিং থিওরিও বলা হয়, মনে রাখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল বা বই ছিল ক্যারল গিলিগনের, যে বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, তার নাম কি, ইথিক্স অফ কেয়ার। যদি বলে ক্যারল গিলিগনের গুরুত্বপূর্ণ বইটি বা গ্রন্থটির নাম কি, সেটা হলো ইথিক্স অফ কেয়ার। বা ইথিক্স অফ কেয়ার কে লেখেন, এটা কিন্তু ক্যারল গিলিগন কিন্তু লেখেন। নেক্সট দেখো এই যে কোহলবার্গের যে নৈতিক বিকাশের তথ্যটাকে ক্যারল গিলিগন কিন্তু পরবর্তী সময় সমালোচনা করে কি বলেছিল, নতুন একটা তথ্য প্রদান করেছিল, মানে তার তথ্যটাকে ঠিক একটু পরিবর্তন করে নিয়েছিল। কি দেখো বলেছে তিনি কোহলবার্গের তথ্যটিকে নতুন রূপ দান করেন।
কুহলবার্গের তত্ত্ব কি ছিল? প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এইগুলি কিন্তু কুহলবার্গে ছিল। কুহলবার্গের যে তিনটা লেভেল ছিল, লেভেলের মধ্যে প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল ছিল। আর ওই প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনালে তিনি নতুন রূপ দেন, নতুন রূপে প্রদান করেন। কি প্রদান করেন দেখো, ইন্ডিভিজুয়াল সার্ভাইভেল। তারপরে দেখো, যেটা প্রি কনভেনশনাল ছিল, তো সেটা কিন্তু এই যে ক্যারল গিলিগন কি বলেছে যে ইন্ডিভিজুয়াল সার্ভাইভেল, মানে এটার নাম পরিবর্তন করে কি বলেছে, ইন্ডিভিজুয়াল সার্ভাইভেল। তারপরে দেখো কনভেনশনাল যে স্টেজটা, ওই কনভেনশনাল স্টেজটাকে কি বলা হয়, সেলফ স্যাক্রিফাইস ইজ গুডনেস। সেলফ স্যাক্রিফাইস ইজ গুডনেস, মানে কনভেনশনাল স্টেজটাকে এই যে ক্যারল গিলিগন কি নাম দিয়েছিল, সেলফ স্যাক্রিফাইস ইজ গুডনেস। তারপরে দেখো পোস্ট কনভেনশনাল যে ছিল, এটি কিন্তু এই জায়গাটি কিন্তু সবগুলি কুহলবার্গের, আর এইগুলি কিন্তু ক্যারল গিলিগনের। আর ক্যারল গিলিগন পোস্ট কনভেনশনালের নাম পরিবর্তন করে কি দিয়েছিল, প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স। ধরো পরীক্ষার হলের মধ্যে যদি কোয়েশ্চেন আসে প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স কে প্রদান করেন, এটা কিন্তু ক্যারল গিলিগন। কোনটাকে সমালোচনা করে, এটা কিন্তু পোস্ট কনভেনশনাল, মানে যে লেভেলটা ছিল ওই লেভেলটা কিন্তু সমালোচনা করে। কনভেনশনালের সমালোচনা করে কি প্রদান করে, সেলফ স্যাক্রিফাইস ইজ গুডনেস। আর প্রি কনভেনশনালকে সমালোচনা করে কি বলে, ইন্ডিভিজুয়াল সার্ভাইভেল। এখানে এই যে প্রি কনভেনশনাল স্টেজটাকে তিনি সমালোচনা করে কি বলেছিল, ইন্ডিভিজুয়াল সার্ভাইভেল, মানে ব্যক্তির অস্তিত্ব রক্ষা। তার তত্ত্বটার মধ্যে কি প্রথম যে লেভেলটা ছিল কি, ব্যক্তির অস্তিত্ব রক্ষা। দ্বিতীয় মানে প্রি কনভেনশনালকে তিনি কি নাম দিয়েছিলেন, ব্যক্তির অস্তিত্ব রক্ষা, মানে এগুলি ইংলিশ আর এগুলি বেঙ্গলি নাম আর কি। আর কনভেনশনালকে কি নাম দিয়েছিল, ব্যক্তির আত্মবিসর্জন সততা। আর পোস্ট কনভেনশনালকে তিনি কি নাম দিয়েছিল, অহিংসার নীতি, মানে অহিংসার নীতি আর কি, মানে কোনো ধরনের হিংসা টিংসা না করা। নেক্সট দেখো, ক্যারল গিলিগনের মতে পুরুষদের জন্য নৈতিক পরিণমন, মানে ক্যারল গিলিগনের জন্য পুরুষদের জন্য নৈতিক পরিণমন কিটা নেই। আর মহিলাদের জন্য নৈতিক পরিণমন জিনিসটা কি, যত্ন। মানে একজন পুরুষদের কাছে নৈতিক পরিণমন কোনটা, সেটা কিন্তু ন্যায় বিচার, যেটা নেই। কিন্তু একটা মহিলাদের কিন্তু নেই না, মহিলাদের যে নৈতিক বিচার সেগুলি কিটা, সেগুলি হলো এই যে যত্ন, যত্ন, সহনশীলতা, সেইগুলি কিন্তু মহিলাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, কেয়ার বেসড মোরালিটি। যদি পরীক্ষার হলের মধ্যে কোয়েশ্চেন আসে কেয়ার বেসড মোরালিটি কে প্রদান করেন, তো এই যে কেয়ার বেসড মোরালিটি প্রদান কে করেছিলেন, ক্যারল গিলিগন। মনে রাখতে হবে কেয়ার বেসড মোরালিটি কেয়ার কারা করে, যেরকম মারা হয়তো মানে মাতা যারা আছে, মানে একজন শিশু যদি থাকে তার ক্ষেত্রে কি লক্ষ্য করবো আমরা, দেখবা শিশুটার যে মা আছে, তো এই মা কিন্তু শিশুটারা কিন্তু অনেক কেয়ার করে। তাহলে এই যে ক্যারল গিলিগন তার তত্ত্বটাকে কি বলেছে, যে কেয়ার বেস মোরালিটি ক্যারল গিলিগন দিয়েছিল। কিন্তু কোহলবার্গ যে তথ্যটা দিয়েছিল, সেই তথ্যটাকে কি বলে, জাস্টিস বেস থিওরি, মানে নেই। কোহলবার্গ দিয়েছে জাস্টিস বেস থিওরি বা জাস্টিস বেস মোরালিটি, আর ক্যারল গিলিগন দিয়েছে কি, কেয়ার বেস মোরালিটি। জাস্টিস কেবলমাত্র পুরুষদের জন্য, আর এই যে কেয়ার বেস কেবলমাত্র মহিলাদের জন্য বা মেয়েদের জন্য। নেক্সট দেখো কি বলেছে, কেরল শিকনের সময় নির্ধারণ, মানে এই যে ক্যারল গিলিগন শিকনের সময় নির্ধারণের জন্য তিনটা কথা বলেছিলেন। কি বলেছিলেন, একটা বলেছিলেন প্রবণতা, আর একটা বলেছিলেন নির্দেশ দান, আর একটা বলেছিলেন উচ্চমানের নির্দেশ দান। মানে ক্যারল গিলিগন শিকনের সময় নির্ধারণ কিভাবে করতেন, একটা হলো কি যে প্রবণতা, তারপরে নির্দেশনা দান, তারপরে উচ্চমানের নির্দেশনা দান। তো এইগুলি, তো আজকের যে ক্লাসের যে আমরা কি জানলাম, যেরকম একটা কোহলবার্গের থিওরি, আর ওই কোহলবার্গের থিওরির সঙ্গে আমরা এই যে ক্যারল গিলিগনের থিওরিটা কিন্তু জানলাম। পরীক্ষার হলের মধ্যে মানে এই যে টেট 1 টেট 2, মানে ত্রিপুরার যে টেট 1 টেট 2, তাছাড়া যে ওয়েস্ট বেঙ্গল বলি আমরা সি টেট বলি, তো সবগুলির লেখা এই যে কোহলবার্গ আর বলা এলে ক্যারল গিলিগন। তো এই দুইটা তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ, মানে মোস্ট ইম্পর্টেন্ট। যেরকম পিয়াজে, তারপরে ভাইগোটস্কি, তারপরে এই যে কোহলবার্গ, তো সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একটা কোয়েশ্চেন আসবেই 2025 যে কোয়েশ্চেনটা হয়েছিল, এটা কিন্তু এইখান থেকে কিন্তু কোয়েশ্চেনটা করেছিল।
দেখো কুহলবার্গের প্রত্যেকটা লেভেলের মধ্যে কয়টা স্টেজ থাকে? দুইটা স্টেজ থাকে। 2 নম্বর লেভেলের মধ্যে কয়টা স্টেজ? দুইটা। 3 নম্বরের মধ্যে দুইটা, 1 নম্বরের মধ্যে দুইটা স্টেজ। এইগুলি কিন্তু পরীক্ষার হলের মধ্যে কিন্তু আসবেই আসবে যে কোনো একটা। তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকুই থাক। থ্যাংক ইউ সবাই, পুরো ড্রিমের সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।